নমস্কার, আমি শ্রীপর্ণা। আজকে একটা সুন্দর রোদ ঝলমলে সকালে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা রয়েছি বাড়িপাড়ার আপনার মাদারিহাট জায়গাটার নাম। মাদারিহাট থেকে আরেকটু এগিয়ে টোটোপাড়ার কাছে। তো এখান থেকে আমাদের এত সুন্দর প্রকৃতি, এত বড় বড় গাছ চারিদিকে। রিসর্ট থেকে বেরোলেই রয়েছে পাহাড়, কিন্তু এই বড় বড় গাছের জন্য পাহাড়টা দেখা যাচ্ছে না। কিন্তু সত্যি প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা দিন কাটাতে পারছি, এটাই অনেক। বছরের শেষ দিনে এত সুন্দর জায়গা থেকে আপনাদের সাথে কথা বলতে পেরে আমি সত্যি ভীষণ খুশি। চারিদিকটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর প্রকৃতির মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এত বড় বড় গাছ, এত বড় মানে গাছেতে পুরো বাড়ির ওপর দিয়ে গাছ ছাড়িয়ে গেছে। আর ঠিক ডান দিকেই রয়েছে পাহাড়। বাইরে বেরিয়ে আপনাদেরকে নিশ্চয়ই আমি পাহাড়টা দেখাবো। চলুন, এরপরে আমরা নিচে যাব। নিচে এটা আমাদের পুরো রিসর্টটা এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু পুরো রিসর্টটা দেখা যায়। আর একদম সামনে ওই যে অ্যাশ কালারের গাড়িটা দেখছেন, ওটা আমাদের গাড়ি। আর ওর সামনেই আমাদের 3খানা রুম নেওয়া হয়েছে। রিসর্টটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, চলছে এখনও কাজ। কিন্তু খুব সুন্দর নিরিবিলি, একদম হাইওয়ের ওপরে গাড়ি যাচ্ছে, কিন্তু গাড়ির আওয়াজ কিন্তু ঘর অবধি পৌঁছচ্ছে না। চারিদিকটা ভীষণ নিরিবিলি, নিস্তব্ধ, পাখির ডাক, প্রচুর বাঁদরও রয়েছে এখানে। চলুন, এরপর যেখানে যাব আপনাদের সঙ্গে নিয়ে আর খুব সুন্দর সুন্দর জিনিস জায়গা আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে। জ্যাকের জন্যই জানেন তো এই সুন্দর জায়গাটা নেওয়া হয়েছে, যাতে জ্যাক ঘোরাফেরা করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, জ্যাকের কোমরে লাগাতে ও ঠিক নামতে পারছে না বা লাফাতে পারছে না। সেই জন্য আমাদেরও মনটা একটু খারাপ। ও শরীরটা ঠিক নেই বলে ওকে নিয়ে আমরা সবাই ভীষণ চিন্তায় আছি। আশা করি আপনারা সবাই প্রার্থনা করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ও যেন একদম দৌড়ে হেঁটে, আমরা এখানে আপাতত 30 তারিখ অবধি আছি, 30 তারিখের মধ্যে ও যেন এই জায়গাটা নিজের মতন করে ঘুরে নিতে পারে। চলুন, আমরা এবার নিচে যাচ্ছি। দেখুন কত বড় বড় গাছ, কত চারিদিকটা একদম পুরো গাছে গাছ। এই পেছন দিকটাই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। আমার ধারণা এই যে রিসর্টগুলো তৈরি হচ্ছে এখানে কিন্তু আপনার এই ফরেস্ট কেটেই কিন্তু গাছপালা কেটেই কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে রিসর্ট তৈরি হয়েছে। জিনিসটা খুব একটা ভালো তো নয়, কিন্তু তবুও থাকার জায়গা করে এখানে গাছপালা পরিষ্কার করছে। দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক এবার। আপনাদের তো আগেই বলেছিলাম যে জ্যাকের জন্য একটা ছোট কুকার, একটা ছোট স্টোভ আর বিউটেন গ্যাসের একটা সিলিন্ডার আমরা নিয়ে যাচ্ছি। তো সেই জন্যেই সেই বিউটেন গ্যাসের সিলিন্ডারটা নিয়েছি, স্টোভটাও নিয়েছি, কুকারও নিয়েছি। কুকারের যে সিটিটা হয় না, সেটাই ভুলে এসেছি বাড়িতে। তাই এখন আমরা যাচ্ছি সিটিটা খুঁজতে, যাতে জ্যাকের মাংসটা কুকারে আমরা বাইরে কোথাও সিটি দিয়ে নিয়ে যেতে পারি, যাতে ভালো মতন সেদ্ধ হয়। রাইস কুকারে যদি আমরা ওটা সেদ্ধ করি, মাংসটা ঠিক মতন সেদ্ধ হয় না বলে সেই জন্য কুকারটায় সিটি দিয়ে নিলে বেশ ভালো মতন রান্নাটা হয়ে যাবে বলে সেই জন্য একটা সিটি খুঁজতে বেরিয়েছি। দেখা যাক পাই কি না। প্রেস্টিজের কুকার, প্রেস্টিজের সিটি যদি না পাওয়া যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। চলো দেখা যাক মার্কেট খুলেছে কিনা, সেখানেও কিন্তু একটা ডাউটফুল ব্যাপার। সবে মাত্র 9:30 বাজে। শীতের জায়গায় এত সকাল সকাল দোকানপত্র খোলে না বললেই চলে। দেখা যদি কপাল ভালো থাকে তাহলে খুলবে দোকান। চলো দেখি বাজারে গিয়ে যে দোকান খুলেছে কিনা। মার্কেটেই পাবো। শীতের জায়গায় সব 10টার পর দোকান। এই যে জঙ্গলটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই জলদাপাড়া জঙ্গল। জলদাপাড়ার কিন্তু বিশাল বড় ফরেস্ট রেঞ্জ, তাই এদিকটায় কিন্তু আপনার বেশ ঘন জঙ্গল, আবার ওর উল্টো দিকেও কিন্তু অনেক বড় ঘন জঙ্গল আছে। এক একটা রেঞ্জকে এক এক রকম নাম নিয়ে বলা হয়।
আপনাদের বলবো যে জলদাপাড়ায় ফরেস্টে কিভাবে বুকিং করলে বা কখন বুকিং করলে আপনারা ঠিক মতন জায়গায় গিয়ে জন্তু জানোয়ার দেখতে পাবেন। হলং বাংলো বলে জলদাপাড়ার এই দিকটাতেই একটা জায়গা আছে যেখানে গেলে আপনারা 95% কিন্তু বন্য জন্তু দেখতে পাবেন। সিটিটা নিয়ে তারপর মাদারিহাট মার্কেট জলখাবারের ব্যবস্থা করে তারপর ফিরবো। আচ্ছা নাকি জিলিপি? ওই তো জিলিপি আছে, এই যে জিলিপি। জিলিপি কত করে দাদা? 20 টাকা শ। 20 টাকা শ। বেশি নেবে না, বেশি নেবে। 100 গ্রামে কটা হবে? ওটা ওজনের ওপর। 200 দিন নিয়ে যাবো। কচুরি আছে? এই কচুরি, এই যে ক্লাব কচুরি যেগুলো। মুড়ি দিয়ে খাওয়া লাগছে না? মুড়ি আছে এটা? না না, মুড়ি দিয়ে কচুরি কত করে? 10 টাকা। ক্লাব কচুরি ওগুলো? এগুলো এটা কি তরকারি দিয়ে খায় নাকি এমনি? এটা না, তাহলে চাই না, ছেড়ে দাও। হ্যাঁ, সিঙ্গাড়া কত করে দাদা? 10 টাকা। 10 টাকা করে 8টা নিয়ে নি। 8টা দিয়ে দে। হুম, গরম তো সিঙ্গাড়া। সুগার ফ্রি সন্দেশ আছে? সুগার ফ্রি সন্দেশ আছে? না না, কালাকান না। পনির আছে? পনির একটু রানাকে জিজ্ঞেস করো তো। ফোন এনেছো নাকি তুমি? রানাকে জিজ্ঞেস করো তো জ্যাকের জন্য পনির নেবো কিনা। ফোন করো। এইগুলো কি দাদা? এখানে কত? 40? 120। চল, জিলিপি কেনা হয়ে গেছে, আর কিনলাম সিঙ্গাড়া আর জ্যাকের জন্য পনির নিয়ে এবার গাড়ি করে সোজা হোটেলে যাব। চলুন যাওয়া যাক। সকালবেলা যেমন গরম, রাত্রেবেলা তেমনি প্রচণ্ড ঠান্ডা ছিল। ও, সকালবেলা গায়ে সোয়েটার রাখা যাচ্ছে না, এত গরম, গা জ্বালা করছে পুরো। চল যাওয়া যাক এবার। জলখাবার সমস্ত কেনা হয়ে গেছে এবং সত্যি কথা বলতে ভাগ্য খুব ভালো আমাদের যে আমরা কুকারের সিটিটাও কিন্তু পেয়ে গেছি। চলুন এবারে গিয়ে স্টোভটাকে গ্যাসটা সিলিন্ডারটা লাগিয়ে একবার এক্সপেরিমেন্ট করা যাক যে ঠিকঠাক মতন সব চলছে কিনা। গাছতলায় এইখানটায় আমরা বেছে নিলাম হচ্ছে জ্যাকের মাংসটা সেদ্ধ করার জন্য। কুকারের মধ্যে সব কিছু রেডি করেই এনেছি, খালি 2-3টে সিটি দিয়ে তারপরে ব্যাগের মধ্যে ভরে হোটেলে নিয়ে চলে যাব। ওকে, তুমি ওকে দিও, সরে যাও।
হয়নি। ছাওয়াই নিয়ে আসে, ছাওয়াটা এই জায়গাটায় একটু ছায়া দেখেই স্টোভটা লাগিয়ে তার উপর কুকারটা বসিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে নিয়ে একটু ঠান্ডা হলেই ফেরত চলে যাব। হ্যাঁ দাও, জ্বালিয়ে দেবে তোমার না। কিভাবে জ্বালে এটা? এইরকম তুমি তো জ্বালালে, ওটা ওরকম না, ওইটা না, ওইটা না, ওই যে ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বাড়ানো কমানো। হ্যাঁ আরে আরে সরে যাও, তুমি তুমি সরে যাও। হাওয়া দিচ্ছে তো সেই জন্য আগুনটা ফট করে জ্বলেও উঠছে তাড়াতাড়ি, গ্যাসটাও বেরোচ্ছে কিরমভাবে দেখুন, আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠছে। ভীষণ ভয় লাগে জানেন, রান্না তো করছি কিন্তু এক তো গাড়িতে নিয়ে আসা এটাকে, তার উপরে এরমভাবে যদি আগুন জ্বলে ওঠে খুব মুশকিলের ব্যাপার। বলছে না জ্বলছে না, গ্যাস বেরিয়ে যাচ্ছে, ওই জন্যই তো আগুন জ্বলছে। আমার হাজব্যান্ড ওটাকে স্টোভটাকে জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু এত আলো আর হাওয়াতে বুঝতে পারছিলাম না স্টোভটা জ্বলছে কিনা। তার জন্য কিন্তু খুব সুন্দর একটা পদ্ধতি বলে দিল যে আগুনটা জ্বলছে কিনা সেটা বোঝার জন্য। খবরের কাগজটাকে দেখুন জ্বালিয়ে, যদি খবরের কাগজটা জ্বলে তাহলে আপনি বুঝতে পারবেন যে ভেতরে কিন্তু আগুনটা জ্বলছে। মাথায় কিন্তু ওর বেশ ভালোই বুদ্ধি। মাঝে মাঝে গ্যাস সিলিন্ডারের ক্যানটা হাত দিয়ে দেখে নিচ্ছে যে গরম হচ্ছে কিনা। হাত দিয়ে দেখলাম ক্যানটা জানেন পুরো বরফের মতন ঠান্ডা, গরম হয়ে যাওয়াটা কিন্তু একটু রিস্কের ব্যাপার। খুব সুন্দরভাবে কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, জ্যাকের মাংস সেদ্ধ হয়ে গেছে, তাই আমরা হোটেলে ফিরে চললাম। বিকালবেলা আজকে আমি, আমার হাজব্যান্ড, ছেলে আর বাবাকে নিয়ে যাব ফুনসিলিংয়ে। ফুনসিলিংয়ে আমরা আজকে যাব, আর কালকে বাকিরা সবাই যাবে, আর আমরা জ্যাকের কাছে থাকবো। চলুন আজকে কিন্তু ফুনসিলিং গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো। বিকালবেলায় খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ফুনসিলিংয়ের উদ্দেশ্যে। প্রথমে আমার হাজব্যান্ডের এক বন্ধু এখানে আছে, তার সাথে আগে দেখা করব, তারপর তাকে সঙ্গে নিয়ে আমরা ফুনসিলিং যাব। ফুনসিলিং যেতে গেলে, অ্যাকচুয়ালি ফুনসিলিং তো ভুটানের মধ্যে, তো আপনারা সবাই জানেন এটা। তো ফুনসিলিং যেতে গেলে কী কী ধরনের প্রসিডিওর আছে, কী কী নিয়ম কানুন রয়েছে, কিভাবে কি করতে হয় না করতে হয়, আজকে আপনাদের সমস্ত ডিটেলস বলবো। চলুন যাওয়া যাক। সবার মুখে শুনেছি ফুনসিলিং কিন্তু খুব সুন্দর জায়গা। ভুটানে নাকি কোথাও কোনো হর্ন বাজে না, ভুটানে কোথাও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। আপনি জেব্রা ক্রসিংয়ের উপর দাঁড়ালে গাড়ি আপনাকে দেখে এমনি দাঁড়িয়ে যাবে। এই হাই বলো একবার। থ্যাংক ইউ।
এই জায়গাটা এত সুন্দর না, যেখানে পাহাড়, জঙ্গল, নদী সব একসাথে মিলেমিশে একদম একাকার। আকাশের এত সুন্দর সৌন্দর্য, তার ওপর পড়ন্ত তো বিকেল, সূর্যের যে আভা বা নদীর ওপর, চা বাগানের ওপর, এর অপূর্ব সৌন্দর্যতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। এটা হচ্ছে তোরসা রিভার। তোরসা নদীকে সঙ্গে করেই আমরা এগিয়ে চললাম জয়গাঁওর দিকে। জয়গাঁও থেকে আরও কিছুটা গেলেই রয়েছে ভুটানের গেট। সত্যি ভাবাই যায় না বলুন, আমাদের এত বড় দেশ ভারতবর্ষ, তার পাশে একটা ছোট্ট দেশ ভুটান, এত সুন্দর ডিসিপ্লিন, হ্যাঁ, যেখানে কোনো হর্ন নেই, কিছু নেই, তাতেও মানুষ কিভাবে রাস্তা পারাপার করছে, যে কোথাও কোনো চেঁচামেচি নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন রাস্তায় কোথাও প্লাস্টিক অবধি পড়ে থাকে না ভুটানের রাস্তায়। চলুন যাওয়া যাক, নিজেও যাব, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আকাশটা দেখছেন কি সুন্দর লাগছে। এখন প্রায় সন্ধে হয় 5টা বাজে, কিন্তু এত সুন্দর আকাশ, সূর্যের এত সুন্দর আভা, পুরো নীল আকাশে ছড়ানো, তার তলায় এই সবুজ চা বাগান, তার মাঝে বড় বড় গাছের ছাওয়া, আর সামনে পাহাড়, তাতে আস্তে আস্তে করে জ্বলতে শুরু করেছে ছোট ছোট লাইটগুলো। এক অপূর্ব স্বর্গীয় সৌন্দর্যে যেন পৃথিবী সেজে উঠেছে, আর তার সাক্ষী হিসাবে আমরা সবাই সেটাকে উপভোগ করছি। একদিকের আকাশ শুধুই নীল আর নীল, আর একদিকের আকাশে দেখুন, যেন মনে হচ্ছে কেউ যেন রক্তের রং যেন ছড়িয়ে দিয়েছে। হলুদ যেন সোনার আভাতে চারিদিক যেন ঝলমল করছে। সবাই বলতো ডুয়ার্স নাকি ভীষণ সুন্দর জায়গা। আমার কোনো দিনই অতটা ইন্টারেস্ট লাগেনি, কারণ আমার ঠিক ভালো লাগতো না প্লেন ল্যান্ড। আমার তো মনে হতো পাহাড় ছাড়া বোধহয় সৌন্দর্য খুঁজেই পাওয়া যায় না। যদি এবারে না আসতাম আমি, তাহলে হয়তো আজও বিশ্বাস হতো না যে সত্যি ডুয়ার্স এত সুন্দর, যেখানে আপনি সব কিছু একসাথে পাবেন। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জয়গাঁওতে, একদম হাইওয়ের উপর। পেছনের পাহাড়গুলো যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফুনসিলিং। আমরা যাব ফুনসিলিংয়ে, খুব এক্সাইটেড, দেখা যাক কী হয়। খুব সুন্দর লাগছে, সবাই সন্ধে হচ্ছে, পাহাড়ের লাইটগুলো একটু একটু করে জ্বলছে, ভীষণ ভালো লাগছে দেখতে। যাবো আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো, দেখাবো যে কত সুন্দর লাগে দেখতে, তাই না? আর কিছু না, মনের আনন্দ, ভালোবাসা, এটাই হচ্ছে অনেক বড় কথা। থ্যাংক ইউ। এত আনন্দ করে আপনাদেরকে বললাম ফুনসিলিং নিয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় জানেন, ফুনসিলিং আমাদের যাওয়া হলো না। কারণ গাড়িতে বসে যখন আমার হাজব্যান্ডের বন্ধু বললেন যে আমরা আধার কার্ড এনেছি কিনা, একমাত্র আমার বাবা ছাড়া আমাদের আর কারোর কাছে আধার কার্ড কিন্তু
ছিল না। আধার কার্ডের অরিজিনাল যেটা আপনার বাই পোস্ট আসে সেটাই কিন্তু ফুনসিলিং যেতে গেলে লাগবে। যদি আপনি কোনো প্রিন্ট আউট বা কোনো অনলাইন ডকুমেন্টস অনলাইন থেকে ডাউনলোড করা কোনো রকম ডকুমেন্টসই কিন্তু আপনাকে ভুটান যেতে দেবে না। তাই যখনই আপনারা ফুনসিলিং যাওয়ার বা ভুটান যাওয়ার প্ল্যানিং করবেন, সব সময় অরিজিনাল ডকুমেন্ট যেটা আপনার বাই পোস্ট এসছে সেটা কিন্তু নিয়ে আসবেন। কি করব দেখা যাক, আপাতত তো এখানেই আছি, তারপরে ট্রাই করব আবার ফুনসিলিং যাওয়ার জন্য। তবে ফুনসিলিং কিন্তু যাবই যাব। এটা হচ্ছে জয়গাঁওর একদম প্রপার সিটি। সামনেই দেখছেন ওই যে লাল রঙের লাইট দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ভুটান গেট। ওই গেটের মধ্যে দিয়ে ছোট গাড়িগুলো পাস করে। ওর একটু আগেই একটা রাস্তা রয়েছে, লেন সরু গলি মতো, তার মধ্যে দিয়ে আপনার যারা আমরা পায়ে হেঁটে যাব ভুটানে তাদের জন্য যাওয়ার রাস্তা। আর শুনলাম ওইদিকে আর একটা নতুন গেট তৈরি হয়েছে যেটা দিয়ে বড় বড় গাড়িগুলোকে পাস করানো হয়। প্রচণ্ড জ্যাম এই সময় এইখানটায় হয়, কারণ যেহেতু ভুটানে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেগুলোতে প্রপার চেকিং করে তারপর ওখানে ওগুলো এন্টার করে। আর আর একদিকে হচ্ছে যে এখান থেকে টার্নিং একটা বেল্ট আছে যেটা দিয়ে আপনার জয়গাঁওর ভেতরে যাওয়া যায়, তো সেই রাস্তাটা। সুতরাং দুটো রাস্তাতেই প্রচুর গাড়ি রয়েছে, তাই আমরা অনেকক্ষণ ধরে এই জ্যামের মধ্যেই দাঁড়িয়েছিলাম। চলুন, কি আর করা যাবে, একরাশ মন খারাপ নিয়ে ফিরে যাওয়া। কালকে মায়েরাদের আসার কথা আছে ফুনসিলিংয়ে। ওরা এলে তারপরের দিন না হয় আমরা আসবো। কমপ্লিট চেঞ্জ, শান্তি, পুরো শান্তি, জানিস তো? হ্যাঁ একদম 100%। কালকেই বুঝতে পারবি, একদম ক্লিন। এই যে শুনছেন আমার হাজব্যান্ডের যে বন্ধু, উনি হচ্ছেন আমার ছেলেকে বলছেন যে এদিকটা যতটা নোংরা অপরিচ্ছন্ন রয়েছে না, ততটাই ওদিকটা কিন্তু অতটাই পরিষ্কার সুন্দরভাবে মেনটেন করা। এখানেও গাড়ির লাইন রয়েছে, ওখানেও গাড়ির লাইন রয়েছে। এখানে হর্নের আওয়াজে কান পাতা দেয়, আর ওদিকে আপনি হর্নের একটা আওয়াজও শুনতে পাবেন না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? পুরো গেট থেকে পুরো বর্ডারটা জানেন পুরো বড় বড় দেয়াল তুলে একদম বন্ধ করে দিয়েছে। আগে নাকি এই দেওয়ালগুলো ছিল না, শুধু এই গেটটাই ছিল। এখন পুরো বড় ওয়াল তুলে দিয়েছে একদম, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। चाइनीज में भी तो बुद्धिस्ट ही है ना? ওখানে বেশি এথিস্ট আছে, বুদ্ধিস্ট নেই, 20% to 30% বাকি বুদ্ধিস্ট लेकिन म्यांमार उधर भी ऐसी गेट है अंदर में, वही बुद्धिस्ट है। क्या क्या डॉक्यूमेंट लगा? वोट कार्ड होने से वोट कार्ड, ओरिजिनल आधार कार्ड होने से जो बाई पोस्ट आता है। শুনলেন তো, অরিজিনাল আধার কার্ড যেটা বাই পোস্ট আসে, আর যদি কোনো কারণে সেটা না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা কিন্তু অরিজিনাল ভোটার কার্ড সেটা কিন্তু ইউজ করতে পারেন। আদারওয়াইজ অন্য কোনো ডকুমেন্টস কিন্তু এখানে আপনাকে ভুটান গভর্নমেন্ট অ্যালাউ করবে না ওখানে যাওয়ার জন্য।
সত্যি দেখে মনটা ভরে গেল। জানেন, আমরাও কিন্তু চাইলে এরমভাবেই সুন্দর করে আমাদের নিজেদের দেশটাকে সাজিয়ে তুলতে পারি, গুছিয়ে তুলতে পারি। আমরা সবসময় প্রশাসনের দোষ দিই, প্রশাসন করলো না, কিন্তু সত্যিই কি আমরা সেগুলোকে মেনে চলি? হয়তো না, কিন্তু নিজের দেশ, নিজের জায়গা, নিজের বাড়িটাকে আমরা যেমন সাজিয়ে গুছিয়ে রাখি, আমরা এরমভাবেই নিজের দেশটাকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। চলুন এবার ফেরা যাক। ইচ্ছা আছে কালকে জলদাপাড়ায় কার সাফারি করবার। এখানে জানতে পারলাম যে হলং বাংলো যেতে গেলে যেখানে আপনি একদম 95% চান্সেস রয়েছে সামনে থেকে গন্ডার দেখার, হাতি দেখার, ময়ূর দেখার। সেখানে যেতে গেলে আপনাকে 2 মাস আগে থেকে বুকিং করতে হয়। ধরুন আমরা ডিসেম্বরের এই 24-25 তারিখে এসেছি, তো অক্টোবরের 24-25 তারিখ নাগাদ যদি আমরা অনলাইন বুকিং করতাম তাহলে হয়তো আমরা হলং বাংলোর টিকিট পেতাম। কিন্তু আমাদের তো জানা ছিল না, আমরা তো হুটহাট করে বেরোই, কোনো প্ল্যানিং থাকে না, সেই জন্য আমাদের জানাও ছিল না। তাই হলং বাংলোর টিকিট আমরা পাইনি। আমরা যাব তিথির টোটো ফরেস্টে। সেটা কিন্তু একদম মানে যে মেন যে জলদাপাড়া ফরেস্টের উল্টো দিকে। ফরেস্টটা কিন্তু আগে কিন্তু টুরিস্টদের জন্য ছিল না। এখন এই দিকটায় এত ভিড় হওয়ার জন্য ওই দিকের ওই ফরেস্টটা, যাতে ট্যুরিস্টরা মানে ডিসহার্টেন না হন, যাতে কিছুটা জঙ্গলের মজা তারা নিতে পারেন, সেই জন্য ওই দিকের জঙ্গলে ওই তিথি টোটোপাড়া জঙ্গলটাতে আপনার কার সাফারি ব্যবস্থা করা হয়েছে। তবে ওই জঙ্গলে জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় না বললেই চলে। ওই কিছু ধরুন ময়ূর, ঈগল, এই ধরনের গন্ডার ফন্ডার ওই দিকে ঘন জঙ্গলে কিন্তু থাকে না। আর এই হলং বাংলোতে এদিকটা কিন্তু অত ঘন জঙ্গল নয়, এদিকে আপনার রয়েছে সাভানা গ্রাস, যেটার জন্য গন্ডাররা কিন্তু ওইখানে ঘাস খায়। তারপরে আপনার নুন ছড়ানো থাকে যাতে গন্ডাররা আসে, এই সমস্ত কারণের জন্য। আপনাদের ফুল ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দেব। আমার জলদাপাড়া কার সাফারি ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলে দেবো, কীভাবে কী করতে হয় না করতে হয়, কীভাবে বুকিং করতে হবে। তো আমরা এখানে যে জলদাপাড়ার মেন গেট রয়েছে, তার মধ্যে যে আরণ্যক রিসর্ট রয়েছে একটা, ঠিক তার পাশেই রয়েছে আপনার বন বিভাগের একটি অফিস, যেখান থেকে আমরা টিকিটটা কাটলাম। আমরা জানতাম না তো, তাই আমাদের একজন ব্রোকারের মাধ্যমেই টিকিট কাটতে হয়, যার জন্য আমাদের কিছু টাকা এক্সট্রাও দিতে হয়েছে। তাই আপনারা যখনই যাবেন আপনারা একটু আগে থেকে কিন্তু এই টিকিটগুলোর ব্যবস্থা অনলাইন করে নেবেন, তাহলে কিন্তু ব্রোকারের মাধ্যমে টিকিট কাটতে হবে না, বা বেশি পয়সাও আপনাদের যাবে না। জায়গাটা খুব অন্ধকার, জানেন, বড় বড় গাছ, তার মাঝখানে দুটো এরকম কাঠের ব্রিজ রয়েছে, ছোট ছোট নালা, মানে কি বলবো, আপনার সেই ক্যানেল মতন রয়েছে, তো যেখান দিয়ে বেশ জলের আওয়াজ আসছে। জায়গাটা সুন্দর, কিন্তু একদম অন্ধকার, ঘুটঘুট করছে। এই রিসর্টের এরিয়াটাতেই যা লাইট রয়েছে, রাস্তাটায় পুরোটাই অন্ধকার আর বড় বড় গাছ। সত্যি গা যেন ছমছম করে উঠছিল। চলুন যাওয়া যাক, দেখি কি করা যায়। দাদু হাঁটতে পারবে? আমি তো ভাবলাম এইটা। এই হচ্ছে অফিসটা, এখান থেকেই কিন্তু কার সাফারি টিকিট দেওয়া হয়। চলুন টিকিটটা নিয়ে তারপরেতে আমরা হোটেলে ফিরবো। অনেকটা রাতও হয়ে গেছে, গিয়ে আবার খাবার ব্যবস্থা করতে হবে। জ্যাক দাদা বসে আছে, জ্যাক দাদাকে খাওয়াতে হবে, অনেক কাজ আছে। তারপর কালকে ভোরবেলার সময় আমাদের টিকিট পাওয়া গেছে 6টাতে। 6টা 8টা 12টা এরকম কিছু স্লট রয়েছে, তো আমরা 6টাতেই পেয়েছি। অবধারিত আমরা কোনোই জন্তু জানোয়ার এই ঠান্ডার মধ্যে দেখতে পাবো না, সবটাই ভাগ্যের ওপর, আর কি করা যাবে। তবু ওই আর কি, প্রথমবার কার সাফারি করব জঙ্গলের মধ্যে, তার একটা রোমাঞ্চই আলাদা।
এখানে কিছু নিয়ম নীতি রয়েছে, যেগুলো কিন্তু যখন আপনারা জঙ্গলে যাবেন, কার সাফারি বা এলিফ্যান্ট সাফারি যাই করুন না কেন, সেখানে কিন্তু আপনাদের এই নিয়ম নীতিগুলো ডুজ অ্যান্ড ডোন্টস এইভাবে কিন্তু মেনে চলতে হবে। এলিফ্যান্ট সাফারিও কিন্তু হলং বাংলোতেই হয়, এদিকে কিন্তু কোথাও এলিফ্যান্ট সাফারি হয় না। সবাই বলে যে এলিফ্যান্ট সাফারি করতে গেলে সকালবেলা আর এই 3টে নাগাদ করতে হয় কার সাফারি, তাহলে কিন্তু খুব ভালো জন্তু জানোয়ার দেখা যায়। মেন রোড থেকে এই অফিসটা কিন্তু অনেকটা ভেতরে, তাই ও বাইরে একদম মেন রোডের উপর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তাই ওকে ফোন করে বলছি যে একবার আসতে। কালকের ভিডিওটায় আমি জলদাপাড়া ফরেস্টের সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, যেখান থেকে আপনাদের বুকিং করতে অনেক সুবিধা হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য। খুব ভালো থাকবেন, বছরের শেষ দিনগুলো সবার খুব ভালো কাটুক, নতুন বছর আরও ভালো আসুক। নমস্কার।